দর্শক বন্ধুরা, সময় টিভি হাসনাত আব্দুল্লাহ নামে আন্তর্জাতিক আপনার একটি মামলা করে। সেটি হচ্ছে আপনার মানহানি মামলা। বুঝতে পারছেন? মানহানি মামলা। সেই মামলাটা কেন করে আসুন সবার আগে হাসনাত আব্দুল্লাহর একটা স্ট্যাটাস দেখি। দেখেন, আসলে স্ট্যাটাসটা অনেক বড়। যখন নাকি আন্তর্জাতিক আপনার মানহানি মামলা করে হাসনাত আব্দুল্লাহ নামে, ঠিক তখন হাসনাত আব্দুল্লাহ বলতেছে যে এটা আমার নামে ষড়যন্ত্র এবং আমি এটার জন্য খুবই লজ্জিত এবং আমি এটার জন্য সরি বলতেছি, আমার এই কাজটা করা ঠিক হয় নাই। তো হঠাৎ করে হাসনাত আব্দুল্লাহ কেন ক্ষমা চাইলেন সময় টেলিভিশনের কাছে, এবং সময় টেলিভিশনই কিংবা হাসনাত আব্দুল্লাহ নামে কেন মানহানির আন্তর্জাতিক মামলা করলেন? সেটি হচ্ছে আপনার সময় টেলিভিশনের 10 জন কর্মকর্তাকে আপনার যাতে বহিষ্কার করে দেয় সেরকম একটা লেটার দেয়, কিংবা সার্জিস আর হচ্ছে হাসনাত গিয়ে কিন্তু ধমকে দিয়ে আসে, মানে এটা লিস্ট মনে করেন ধরাই দিয়ে আসে যে এই 10 জনকে কি চাকরি থেকে বহিষ্কার করতে হবে। যখন নাকি এই ধরনের হুমকি কিংবা আদার্স আর অনেক কিছু দেয়, যখন নাকি আন্তর্জাতিক ভাবে যাদের নামে আপনার মানহানি মামলা হয়, কারণ আমাদের বাংলাদেশে তো তাদের বিরুদ্ধে আপনি যদি একটা জিটিও করাতে চান, আপনার জিটি নিবে না, প্রত্যাহার করে দিবে, উল্টা আপনারা কি মনে করেন জেল হাজতে মনে করেন ভরে দেওয়া হবে, একদম স্মুথ ভাবে আপনাকে ভরে দেওয়া হবে। কিন্তু হঠাৎ হাসনাত আব্দুল্লাহ আজকের ঘটনা, আজকে কেন তিনি সরি বললেন? এক সরিতে কি সবকিছু হয়ে যাবে? ক্ষমতা কি চিরস্থায়ী? হ্যাঁ, আমি বলতে চাই হাসনাত আব্দুল্লাহ, আপনি যে বর্তমান সময় টেলিভিশনকে অমুক টেলিভিশনকে লিস্ট ধরাই দেন যে, এবং আঙ্গুল এভাবে উঠিয়ে 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 মনে করেন হুমকি দেন, আপনি কোন জনগণের ম্যান্ডেটের মাধ্যমে আসছেন? আপনি কে? আমাদের বাংলাদেশের সংবিধানে কি আছে? হ্যাঁ, আছে? নাই তো। তাহলে আপনাদের প্রত্যেকটার বিচার হবে, প্রত্যেকটা। যেই নাকি আপনার নামে আন্তর্জাতিক ভাবে সময় টিভি মানহানি মামলা করে, সেই আপনি গিরগিটির মতো হাত পাও ধরা শুরু হয়ে গেছে না আপনার? কেন এর আগে তো আপনি সরি বলেন নাই, এর আগে তো আপনি দেখেন নাই, এখন কেন সরি বললেন আপনি? এখন কেন সরি বললেন? যে নাকি আপনার নামে মানে এই ধরনের একটা একদম মানে কি বলে একদম বাপের জায়গায় যায় বিচার দিছে, তখন তুমি আইসা মনে করো গর্ত থেকে বাইরে হয়ে সরি বলতেছো না? হাসনাত আব্দুল্লাহ, আগে তো সরি বলো নাই, কি গলার পানি শুকাই গেল অল্পতেই? আরো তো সামনে দিন পইড়ে এসেছে, জুলাই মাসে আগস্ট মাসে যে পরিমাণ গণহত্যা করছে, এবং মেট্রো রেলটাকে তোমরা যেভাবে পুরায়া আওয়ামী লীগের নাম দিছ, প্রত্যেকটার বিচার হবে, প্রত্যেকটার। চিন্তা করো না বেশি, হ্যাঁ, প্রত্যেকের বিচার হবে, হতেই হবে, হতেই হবে। এখন আমি দেখতেছি এই হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিসের বেশ কিছু আসলে কি বলে এই বিষয়টা নিয়ে আপনার দালালি করতেছে। দালালিটা হচ্ছে যে ভুল মানুষ মাত্রই হতে পারে, হ্যাঁ, এগুলো তো কোনো বিষয় না, এরকম টুকটাক ভুল হতেই পারে, কারণ যেহেতু তারা বর্তমান দেশটা পরিচালনা করতেছে, সো এই ধরনের ভুল ক্ষমার দৃষ্টিতে দেখাটাই সুন্দর। তা আমি বলতে চাই যে যারা নাকি ভাই এই ধরনের কথা বলেন যে ভুল তো মানুষ মাত্রই করে, তারা দেশ চালাইতেছে, এই ধরনের টুকটাক ভুল হতেই পারে। দেখেন একটা কথা বলি, একটা আছে ভুল আর একটা হচ্ছে মনে করেন আপনি জানেন কি রাজতন্ত্র। তারা হচ্ছে জনগণের কাদের উপরে পা রেখে তারা রাজতন্ত্র করতে চায়। আপনি এই ভুল একটা হলে ক্ষমার দৃষ্টিতে দেখা যায়, ওকে মেনে নিলাম, কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে প্রতিটা সেক্টরে বর্তমান এরা মনে করেন ঠিক একই ঘটনা ঘটে গেছে। এটাকে আপনি ভুল কখনোই বলতে পারেন না, এটাকে আপনি ভুল বলে কখনোই এই দায়ভারকে আপনি অস্বীকার করতে পারেন না। বুঝতে পারতেছেন? যারাই নাকি এই ধরনের দালালি করতেছেন তাদেরকে বলতেছি, এটা ভুল ভেবে কখনোই এই দায়ভার আপনারা এড়াতে পারেন না, অবশ্যই পারেন না। এই হাসনাত আব্দুল্লাহ প্রত্যেকের বিচার হবে, দেখে নিন। যেই নাকি আন্তর্জাতিক আপনার মানহানি মামলা করে, সেই মনে করেন হাসনাত আব্দুল্লাহ স্ট্যাটাস দেয় যে এটা একটা ষড়যন্ত্র ছিল, আমি আরেকজনের কান দিয়ে আমি এই ষড়যন্ত্রতে পা দিছি, হ্যাঁ, এখন আমি সরি বলতেছি। এক সরিতে সবকিছু সমাধান হয়ে যাবে হাসনাত? তাহলে আমাকে তো বলতে হয়, এখন যদি শেখ হাসিনা বলে যে আমি সরি, আমি তখন আমার বোঝা উচিত ছিল যে তোমাদের কোঠা নিয়ে, হ্যাঁ, তো তার জন্য আমি সরি, সো সবকিছু কি সমাধান হয়ে যাবে হাসনাত আব্দুল্লাহ? তাকে কি বাংলাদেশের প্রধানমন্ত্রী করে বা তার আগের সম্মানটা কি ফিরে দিতে পারবা হাসনাত আব্দুল্লাহ? আমার প্রশ্ন, যে তাদের সরি বললেন, আপনার সরি উদাহরণস্বরূপ আমি বলতেছি, আপনি তো সরি বললেন, তাহলে এখন শেখ হাসিনা সরি বলুক, তাহলে আপনি তার ক্ষমতাটা বা তার স্থানটা যেখানে ছিল সেখানে আপনি নিয়ে দেন, পারবেন? তার যে সম্মান হানি হয়েছে সেটা ফিরে দিতে আপনি পারবেন? পারবেন না। আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীকে আপনারা বর্তমান গণহত্যা চালাচ্ছেন, এদেরকে বা এদের জীবনকে ফিরে দিতে পারবেন? যে সমস্ত পুলিশ অফিসারকে আপনারা মেরেছেন, মেট্রো রেলকে আপনারা পুড়িয়েছেন, সরি বললে কি সবকিছু আগের মতো সমাধান হয়ে যাবে হাসনাত আব্দুল্লাহ? আমি বলতে চাই আপনাকে, হয়ে যাবে? হবে না। সো এক সরি বললে সবকিছু সমাধান হয়ে যায় না হাসনাত আব্দুল্লাহ। আপনি বা আপনারা যে বা যারা এই সমস্ত ঘটনা ঘটাচ্ছেন বাংলাদেশে আনাচে কানাচে, কয়জনই বা আন্তর্জাতিক মাধ্যমে মানহানি কিংবা এই ধরনের একটা পদক্ষেপ নিতে পারে? কয়জনই পারে? অনেকেই গুমরে অন্ধকার রোমে যে কান্না করতেছে আপনাদের অত্যাচারে, কিন্তু প্রকাশ্যে আসতে পারতেছে না, কিংবা প্রকাশ্যে কোনো মিডিয়া তাকে তুলেও ধরতেছে না, কারণ সমস্ত মিডিয়া এদের গোলাম হয়ে গেছে, গোলাম। বগুড়ায় মধ্যরাতে আবু সাইদ নামে বৈষম্য বিরোধী আন্দোলনের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতে শহরের নিশিন্দারা পশ্চিমপাড়া এলাকায় এই হত্যাকাণ্ড হয়। বগুড়ার বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক সাকিব খান সাইদের হত্যায় তীব্র ক্ষোভ জানিয়ে দ্রুত এর তদন্ত বিচার দাবি করেছেন। তিনি আরো জানান, সাইদ আন্দোলনের সময় একটি হত্যা চেষ্টা মামলার বাদী ছিলেন। এস এম আবু সাইদের তথ্য ছবিতে প্রতিবেদন। স্বামীকে হারিয়ে ছোট সন্তানকে কোলে নিয়ে আহাজারি করে যাচ্ছেন বৈষম্য বিরোধী নেতা সাইদের স্ত্রী লাজিনা বেগম। পরিবার
পরিবারের সদস্যরা জানায় শুক্রবার রাত 12টার পর কে বা কারা তাকে মুঠোফোনে বাড়ি থেকে ডেকে বের করে নেন। দীর্ঘ সময় পরেও বাড়ি না ফিরলে পরিবারের সদস্যরা খোঁজ করতে বের হন। এ সময় বাড়ির সামনের সড়কে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাছে কেউ নিয়ে গেছে, নাতে তো নিয়ে যাওয়া সম্ভব নয়, কেউ হয়তো নিয়ে গেছে, তারপরে এই ঘটনাটা ঘটে। ভাই কোনো অন্যায় কাজ করেনি, হত্যা করেছে, তাদের শাস্তি চাই। আমরা যদি সুষ্ঠু বিচার তদন্ত না পাই, এই ঘটনা পুনরাবৃত্তি ঘটবে। আমাদের পাড়ার ছেলে হিসেবে ওর ওই রকম পর্যায়ে কারোর সাথে দ্বন্দ্ব আমরা কখনো দেখি নাই। পুলিশ জানায় হত্যাকাণ্ডের সম্ভাব্য সব কারণ সামনে রেখে তদন্ত শুরু হয়েছে। দ্রুতই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। আমরা সচেষ্ট আছি, ওখানে কয়েকটি টিম পোশাকে এবং সিভিলে কাজ করছে। আশা করছি খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করব। এদিকে বগুড়ার বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক সাকিব খান জানান, আন্দোলন চলাকালে শিবগঞ্জের একটি হত্যা চেষ্টা মামলায় বাদী ছিলেন সাইদ। এছাড়া আন্দোলনের পুরো সময়টাই শিক্ষার্থীদের সঙ্গে রাস্তায় ছিলেন। তার হত্যাকারীদের কঠোর জবাব দেওয়া হবে। অন্তর্বর্তী সরকারের আনুষ্ঠানিক অনুরোধ সত্ত্বেও আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত। এই ঘটনা সম্পর্কে অবগত সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমস। সংবাদ মাধ্যমটি জানায়, ভারত তার ঘনিষ্ঠ মিত্র শেখ হাসিনাকে বিসর্জন দেবে না। ভূ রাজনৈতিক কারণ বিবেচনায় তারা শেখ হাসিনাকে ফেরত দেবে না। ভারত মনে করে এই প্রত্যর্পণে রাজি হলে প্রতিবেশী মিত্রদের কাছে ভুল বার্তা পৌঁছাবে। উচ্চ পর্যায়ের সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি বলেছে, বাংলাদেশের বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের চাপ থাকা সত্ত্বেও এ বিষয়ে দ্রুত কোনো সিদ্ধান্ত নেবে না ভারত। অনুরোধটি তারা সতর্কতার সঙ্গে পর্যালোচনা করবে এবং এতে কয়েক মাস সময় লেগে যেতে পারে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনা ভারতের স্বার্থ রক্ষা করেছেন, উগ্রপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এবং ভারতের সঙ্গে আঞ্চলিক সহযোগিতা বাড়িয়েছেন। এই বিবেচনায় পর্যালোচনায় সময় নেবেন তারা। তাছাড়া ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী রাজনৈতিক ধরনের অনুরোধগুলো কার্যকর করার সুযোগও নেই। সূত্রগুলো মনে করে, বর্তমান পরিস্থিতিতে যদি শেখ হাসিনা বাংলাদেশে ফেরেন তাহলে তার জন্য একটি অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে, যার কারণে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইস্যুটি জটিল এবং সময় সাপেক্ষ বলে বিবেচিত হচ্ছে। ভারত দাবি করছে দেশটির অতিথি গ্রহণের ক্ষেত্রে একটি দীর্ঘ ঐতিহ্য রয়েছে, যার মধ্যে তিব্বতী বৌদ্ধদের আধ্যাত্মিক নেতা দালাই লামাও অন্তর্ভুক্ত। তাছাড়া ভারতে শেখ হাসিনার নির্বাসন এটি প্রথমবার নয়। 1975 সালে তার পিতা হত্যার পর তিনি এখানে নির্বাসিত ছিলেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, পুনরায় রাজনৈতিক কর্মকাণ্ডে ফেরার চেষ্টায় থাকা আওয়ামী লীগের মনোবল বাড়াবে ভারতে শেখ হাসিনার উপস্থিতি। ভারতের বহুল প্রচারিত গণমাধ্যম আনন্দবাজার একটি ভয়ঙ্কর প্রতিবেদন করেছে এবং আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে এটিকে নিয়ে অবশ্যই প্রতিবাদও দেওয়া হয়েছে। তবে এই যে ভয়ঙ্কর প্রতিবেদনটি করা হয়েছে সেটি নিয়ে মানুষের মনে এক ধরনের বিভ্রান্তিও সৃষ্টি হতে পারে এবং এই বিভ্রান্তি সৃষ্টির পেছনে অবশ্যই সরকারি কয়েকজন উপদেষ্টা এবং সাম্প্রতিক সময়ে মৌলবাদীদের যে আস্ফলন আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাচ্ছি সেগুলো কাজ করতে পারে, এটুকু আমি প্রথমে বলে রাখছি। আমরা আনন্দবাজার যে ভয়ঙ্কর প্রতিবেদনটি করেছে সেই বিষয়ে আগে একটু চুম্বক অংশ আপনাদেরকে জানিয়ে রাখি, তারপরে আইএসপিআর কি বলছে সেটাও নিশ্চয়ই আপনাদের জানাবো। এখানে বলা হচ্ছে যে কুরসিতে বসা স্তক ভারত বিরোধী মনোভাব বজায় রেখেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এবার আরো এক কদম এগিয়ে রাওয়ালপিন্ডির সেনা সদর দপ্তরের জন্য পদ্মা পাড়ের দরজা খুলে দিলেন তিনি। সূত্রের খবর, বাংলাদেশের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিতে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, কুমিল্লায় আসছে পাক সেনারা। ফলে প্রায় 53 বছর পর ফের রাওয়ালপিন্ডির সেনা অফিসারদের পা পড়বে পদ্মা পাড়ে। মেজর জেনারেল পদমর্যাদার পাক সেনা অফিসার বাংলাদেশের ফৌজকে প্রশিক্ষণ দেবেন বলে জানা গিয়েছে। বাংলাদেশের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, আমি আবারও বলছি, এখানে বলা হচ্ছে বাংলাদেশের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে আগামী বছরের ফেব্রুয়ারি থেকে 2025-এর ফেব্রুয়ারি থেকে ধাপে ধাপে প্রশিক্ষণ দেবে পাক সেনা। প্রথম পর্যায়ে প্রশিক্ষণ চলবে ময়মনসিংহ ক্যান্টনমেন্টে। বাংলাদেশের এই সেনা ছাউনিতেই রয়েছে ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের সদর দপ্তর। আনন্দবাজার বলছে, জানা গিয়েছে প্রথম পর্যায়ে প্রশিক্ষণ শেষ হতে প্রায় 1 বছর লাগবে। বাংলাদেশ সেনাবাহিনীর 10টি কমান্ড রয়েছে। পরবর্তী পর্যায়ে প্রতিটি কমান্ডেই প্রশিক্ষণ দেবে পাক সেনা বা পাক ফৌজ। চলতি বছরের নভেম্বরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সেনা প্রশিক্ষণের প্রস্তাব দেন পাক ফৌজের জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামসেদ মির্জা। আর সেটিকে নাকি সাদরে গ্রহণ করেছেন আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান। বলা হচ্ছে যে রাওয়ালপিন্ডির সেই প্রস্তাব সাদরে গ্রহণ করেছেন পদ্মাপাড়ের সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান। সম্প্রতি বাহিনীকে প্রশিক্ষণ দিতেই পাক সেনা অফিসারদের বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। এবং পাকিস্তান থেকে বিপুল পরিমাণ অস্ত্র আসছে, বিপুল পরিমাণ গোলাবারুদ আসছে। মাঝে কয়েকদিন আগে পাকিস্তান থেকে যে একটি জাহাজ এসেছিল, পাকিস্তানের সঙ্গে তো ব্যবসা বাণিজ্য শুরু হয়েছে নতুন উদ্যমে, সেটাও আমরা জানি। সেই হিসেবেই বাংলাদেশ সহ আরো বেশ কয়েকটি রাষ্ট্রে পাকিস্তান কিছু পণ্য নিয়ে আমাদের চট্টগ্রাম নোঙরে ভিড়েছিল।
এটি নিয়েও তখন এক ধরনের বিভ্রান্তিকর এক ধরনের কি পুরোপুরি মিথ্যা সংবাদ প্রকাশ করেছিল। সেটি আবারও এখানে উল্লেখ করা হয়েছে। পাকিস্তান থেকে বিপুল পরিমাণ গোলা বারুদ আমদানি করা শুরু করেছে বাংলাদেশ। এই বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে ইসলামাবাদের কাছে 40,000 রাউন্ড বুলেট চেয়ে পাঠিয়েছে ঢাকা। গত 2 মাসে পাকিস্তান থেকে অন্তত 2টি মালবাহী জাহাজ গিয়েছে বাংলাদেশ বন্দরে। সাধারণ পণ্য নাকি তার আড়ালে গোলাবারুদ ঢাকায় পাঠাচ্ছে ইসলামাবাদ, ইতিমধ্যে তা নিয়ে তৈরি হয়েছে সন্দেহ। গোটা ঘটনার উপর নজর রাখছে নয়াদিল্লি। সেই জাহাজে কি এসেছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকেও স্টেটমেন্ট দেওয়া হয়েছে, বিভিন্ন গণমাধ্যমে তা প্রকাশ পেয়েছে, কিন্তু কোথায় এত গোলাবারুদ? এবং এখনো পর্যন্ত আমরা নানান ধরনের গুঞ্জন শুনতে পাচ্ছি, সিসমিক এক্সপ্লোসিভ নাকি পাকিস্তান থেকে আসছে, যেগুলো কম্বোডিয়ার তৈরি ইত্যাদি ইত্যাদি নানান ধরনের গুজব। আমরা এগুলো গুজবই এখনো পর্যন্ত বলতে চাই, এবং ভয়ঙ্কর সব এক্সপ্লোসিভ বাংলাদেশে নাকি আসছে। যাই হোক, আনন্দবাজার বলছে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের কথায় উত্তর পূর্ব ভারতকে মূল ভূখণ্ড থেকে আলাদা করতে বাংলাদেশকে বোর্ডের মতো ব্যবহার করছে পাকিস্তান। রাওয়ালপিন্ডির সেনা অফিসারদের মূল লক্ষ্য শিলিগুড়ি করিডোর। এবং শেষ পর্যায়ে এসে এখানে যে কথা বলা হচ্ছে যে যেহেতু শিলিগুড়িকে আলাদা করতে চায়, ভারতের যে 7 সিস্টার্স রাজ্যগুলো জলপাইগুড়ি, আসাম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, যে 7টি অঙ্গরাজ্য রয়েছে সেইগুলোকে আলাদা করতে চায় ভারতের মূল ভূখণ্ড থেকে। এটি আইএসপিআর এর চক্রান্ত, এবং বাংলাদেশকে ব্যবহার করতে চায়। এগুলো যদিও অনেক পুরনো কথা, মানে অন্তত গত 4-5 মাস ধরে চলছে। আমি আবার বলছি, এগুলো পিছনে আমাদের এখান থেকেই যে ধরনের তথ্য ঠিক নয়, যে ধরনের কথাবার্তা সরকার বিভিন্ন পর্যায়ে উপদেষ্টা বা সমন্বয়কদের পক্ষ থেকে ছড়ানো হচ্ছে, এগুলো নিয়ে অবশ্যই এই রিপোর্টের ভিত্তিতে মানুষের মনে এক ধরনের বিভ্রান্তি তৈরি হতে পারে, এবং অবশ্যই তাদের পক্ষ থেকে এক ধরনের উস্কানি অবশ্যই দেওয়া হয়েছে। আরেকটু এই রিপোর্টের অংশবিশেষ একটু আপনাদের জানাতে চাই। সেটি হচ্ছে, এখানে বলা হচ্ছে 1971 সালের যুদ্ধের ভারতের সেনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের ময়দানে ছিল বাংলাদেশের মুক্তিবাহিনী। মাত্র 13 দিনের মধ্যে মাথা নোয়াতে হয় ইসলামাবাদকে। মানে কি হলো? আমরা জানি ভারত আমাদেরকে সাহায্য করেছে 71-এ, আমাদের মুক্তিযোদ্ধাদের সঙ্গে তারা কাঁধে কাঁধে মিলিয়ে যুদ্ধ করেছে, এটা সত্য। কিন্তু কিভাবে ন্যারেটিভ চেঞ্জ করে দেওয়া হচ্ছে যে ভারতের সেনাদের সঙ্গে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে। যাই হোক, এখন বিষয় হচ্ছে যে এর প্রতিবাদে অবশ্যই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের, আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে আইএসপিআর বলছে যে বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব, নিরপেক্ষতা, আন্তর্জাতিক সহযোগিতা নীতিতে অটল। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে এবং পারস্পরিক বোঝাপড়া ও দক্ষতা বৃদ্ধির জন্য ছাত্র বিনিময় ও প্রশিক্ষণ সহ বিবিধ সহযোগিতামূলক কর্মসূচি পালন করে। এখানে বলা হচ্ছে যে পাকিস্তান সেনাবাহিনীর কোনো প্রশিক্ষক দল বা প্রতিনিধি দলের বাংলাদেশের কোনো সেনানিবাসে প্রশিক্ষণের জন্য আসার কোনো পরিকল্পনা নেই। এই দাবি ভিত্তিহীন এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এখন আমি শুরুতে যে কথাগুলো বলছিলাম যে এই রিপোর্ট অবশ্যই ব্যাপক অংশের মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে। আইএসপিআর থেকে যদিও বিবৃতি দেওয়া হয়েছে, প্রতিবাদ লিপি দেওয়া হয়েছে, তারপরে কেন বিভ্রান্তি সৃষ্টি করবে? সেটি হচ্ছে যে এতে উস্কানি দিল কারা? অবশ্যই ভারত অনেক আগে থেকে আমাদেরকে নানান ধরনের উস্কানি দেওয়ার চেষ্টা করছে, দাঙ্গা সৃষ্টি করার জন্য, ভয় সৃষ্টির জন্য। কিন্তু মাহফুজ আলম কয়েকদিন আগে কি বললেন? বাংলাদেশের ম্যাপকে তিনি বড় করে দেখালেন, ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য দখল করে নিতে হবে, হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত আরো ভারতে যেসব অঙ্গরাজ্য ছড়িয়ে ছিটিয়ে আছে সেইগুলোকে বাংলাদেশের ম্যাপের মধ্যে নিয়ে আসতে হবে। 1, 2 হচ্ছে তিনি গৃহযুদ্ধের ডাক দিয়েছেন কদিন আগে। 3 হচ্ছে যখন বাংলাদেশের বিভিন্ন পর্যায় থেকে মৌলবাদী শক্তি একটা ফলন আমরা দেখতে পাচ্ছি, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে নানান পর্যায়ে এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করা হচ্ছে। অ্যাভয়েড মানে তারা নির্বিকার রয়েছে, নীরব রয়েছে, সেগুলো আমাদের মনে নানান ধরনের সন্দেহ জানাচ্ছে, বিভ্রান্তি তৈরি করছে, প্রশ্ন তৈরি করছে। মোহাম্মদ আলী জিন্নাহকে এই বাংলাদেশে বসে জাতীয় প্রেস ক্লাবে সেমিনারের মাধ্যমে প্রকাশ্যে দাবি জানানো হয় তাকে বাংলাদেশের জাতির জনক ঘোষণা করতে হবে, সেখানেও সরকার নীরব থাকে। মুক্তিযুদ্ধ আমাদের 1000 বছরের শ্রেষ্ঠ অর্জন, সেটির উপরে 24-এর গণ অভ্যুত্থানকে স্থান দেওয়ার চেষ্টা করা হয়। 16ই ডিসেম্বর নিয়ে প্রশ্নের সৃষ্টি করা হয়, কেন 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস থাকবে? এই যে নানান ধরনের বিতর্কিত কথাবার্তা আমরা শুনছি, খোদ সরকারের উপদেষ্টা থেকে শুরু করে নানান পর্যায়ে যারা সরকারের সহযোগী হিসেবে এখন কাজ করছে, সরকার সমর্থন করছে, সেই ধরনের শক্তির মধ্য থেকে অবশ্যই ভারতের আনন্দবাজারের এই রিপোর্টে আমরা তীব্র প্রতিবাদ জানাই। এবং এই প্রতিবেদনে যে বলা হলো, বাংলাদেশের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে যে আগামী ফেব্রুয়ারি থেকে ধাপে ধাপে পাকিস্তানি সেনারা বাংলাদেশের সেনা সদস্যদেরকে প্রশিক্ষণ দেবে। এটি কোন গণমাধ্যমে এসেছে? আনন্দবাজার এটি কোথায় পেল?